সন্ন্যাস নেওয়ার পর থেকে 3 দিন বাইরে ভিক্ষা করে খেতে হয়। ধুতি ও সুতির চাদর ছাড়া আর কিছু পরা চলবে না। আগুনের ব্যবহারও নিষেধ। সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়লাম ভিক্ষায়। 2 জন করে সন্ন্যাসীর গ্রুপ, এক এক গ্রুপ এক এক দিকে যাবে। একই বাড়িতে একাধিক সন্ন্যাসী ভিক্ষা করবে না। 3 বা 5 বাড়ির বেশি থেকে ভিক্ষা নেওয়া যাবে না। শুধু রান্না করা খাবার নেওয়া যাবে, ফলও, কিন্তু টাকা পয়সা একদম নয়। গেরুয়া কাপড়ের একাংশ ছিঁড়ে ছোলা তৈরি করলাম, বৈষ্ণবদের সাঁপুই, ওটাই ভিক্ষার ঝুলি। দুপুর 12টার মধ্যে সবাইকে ফিরে আসতে হবে, রথীন মহারাজ বলে দিলেন। মঠের মেন গেটের কাছে অনেক মহিলা ও পুরুষ দাঁড়িয়ে আছেন খাবার নিয়ে। নবীন সন্ন্যাসীদের ভিক্ষা দেবেন। আমরা কয়েকজন তাই পেছনের গেট দিয়ে লুকিয়ে চলে গেলাম। ইচ্ছা ছিল সেই অঞ্চলে যাব যেখানে কেউ আমাদের চেনে না। প্রায় মাইলখানেক হেঁটে আমরা 2 জন একটা পাড়ায় ঢুকলাম। সঙ্গী গেল একদিকে, আমি অন্যদিকে। এক বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই উপরের বারান্দা থেকে একজন প্রৌঢ়া মহিলা বললেন, এসেছো বাবা, একটু দাঁড়াও, আমি আসছি। তিনি নিচে নেমে আমার ঝুলির মধ্যে ঢেলে দিলেন ভাত, আলু ও পটল ভাজা, ফুলকপির তরকারি। ডালের বাটি দিতে গেলে বললাম, ডাল ভেতরেই ঠেলে দিন। তিনি অবাক হলেন, সে কি বাবা, চুঁয়ে চুঁয়ে পড়বে যে নিচে দিয়ে। বললাম, এভাবেই ভিক্ষা নেওয়ার নিয়ম আমাদের, সব মাখামাখি হয়ে যাবে, তা যাক। ওখান থেকে বেশ কিছুটা হেঁটে অন্য এলাকায় গেলাম। জবরদস্ত অভিজ্ঞতা হলো। দরজা খুলে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি কোন আশ্রমে? বললাম, বেলুড় মঠের। শুনেই তিনি চোখ গোল গোল করে বিস্ময় প্রকাশ করলেন। সে কি, মঠের সাধু হয়ে ভিক্ষা করছেন? বেলুড় মঠের আর্থিক অবস্থা এত খারাপ যে সাধুরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন? ওগো শুনছ? স্ত্রীকে ডাক দিলেন তিনি। মঠের সাধুরা পথে পথে বেরিয়ে ভিক্ষা চাইছে। তাঁর স্ত্রী এসে দাঁড়ালেন, ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। পরে স্বামীকে বললেন, আমার সন্দেহ হচ্ছে, কালই তো বেলুড় মঠে খিচুড়ি প্রসাদ খেয়েছি, একদিনে এই অবস্থা এত খারাপ হয়ে গেল। না, আমার মনে হয় এই সাধু ঠগ, বেলুড় মঠের নাম করে ভিক্ষা চাইছে। ওদিকে পাড়ার কয়েকজন এসে আমায় ঘিরে ধরেছে। ভদ্রলোক চেঁচাচ্ছেন, চোট্টর নয় তো, গেরুয়ার ছদ্মবেশে এসেছে। এই, আপনারা একে ধরে রাখুন, আমি পুলিশে ফোন করছি। আমি তো নার্ভাস। সন্ন্যাস নিতে না নিতেই এমন বিপত্তি। তাদের বুঝিয়ে বললাম, আমি বেলুড় মঠের ফোন নাম্বার দিচ্ছি, আপনারা ফোন করে জেনে নিন আমার বিষয়ে। এইভাবেই রক্ষা পেয়েছিলাম সেদিন। ভিক্ষা তো দিলই না, উল্টে পুলিশের হুমকি। দ্বিতীয় দিন এক মুসলমান বস্তিতে গেলাম। একটা বাড়ির বারান্দায় 2 জন মহিলা কথা বলছিলেন। সেখানে গিয়ে ভিক্ষা চাইলাম। এক ভদ্রমহিলা, আসছি বাবা বলে ভেতরে ঢুকে বেরিয়ে এলেন খালি হাতে। এসেই গল্প করতে শুরু করলেন, কোথায় থাকি, বাড়ি কোথায়, কতদূর পড়াশোনা ইত্যাদি। 10-12 মিনিট ধরে তিনি গল্প চালিয়ে যেতে লাগলেন। আমি ভাবছি, ভিক্ষা না দিলে বলে দিলেই হয়, এত প্রশ্ন কেন? এমন সময় একটি বাচ্চা ছেলে বাইরে থেকে এলো, হাতে ঠোঙা। তাকে নিয়ে ভদ্রমহিলা ভেতরে গেলেন। পরে একটি বাটিতে মুড়ি এনে আমায় ভিক্ষে দিলেন। জানলাম যে বাড়িতে খাবার নেই। স্বামী রিক্সা চালান, 12টা নাগাদ চাল ডাল নিয়ে আসবেন, তারপর রান্না হবে। তাই ছেলেকে পাঠিয়েছিলেন বাজার থেকে মুড়ি কিনে নিয়ে আসতে। এজন্যই গল্প করে আমায় ব্যস্ত রেখেছিলেন এতক্ষণ। সন্ন্যাসী ভিক্ষা চাইতে এসেছেন,
তাকে খালি হাতে বিদায় করতে নেই। মজা হয়েছিল ললিত মহারাজকে নিয়ে। বেলুড়ে অঞ্চলে যুবকদের মধ্যে তিনি খুব জনপ্রিয়। এক পাড়ায় ঢুকতেই 8-10 জন ছেলে তাঁকে ঘেরাও করে বসল। আমাদের ক্লাবে চলুন, ভিক্ষা দেব। মহারাজ আপত্তি করলেন, কি করছিস তোরা? বাড়ি থেকে ভিক্ষা নেওয়ার নিয়ম। ছেলেরা কথা শুনবে না, জোর করে নিয়ে গেল ক্লাবে। চেয়ারে বসিয়ে গলায় মালা দিল। বলল, মহারাজ আজ আমাদের পুণ্য অর্জন করতে দিন। প্রচুর ফল কিনে রেখেছে ক্লাবের সদস্যরা। কোল্ড ড্রিঙ্কস খেতে দিল। ইতিমধ্যে একজন গিয়ে একটা সাইকেল রিক্সা ডেকে এনেছে। চাঙারি ভর্তি ফল, কমলা, আপেল, কলা, সন্দেশ, 5-6টা বড় বড় ঝুড়ি। মহারাজের সিটে বসিয়ে দিল তারা। পায়ের কাছে সিটে, হাতের পাশে ফলের ঝুড়ি। কি করছিস বলতো তোরা? মহারাজ ধমকে দিল, ছেলেরা পাত্তা দিল না। সিটের এক কোণায় মহারাজ কোনো রকমে বসলে তারা মহারাজের হাতে কয়েকটা ডাব ধরিয়ে দিল। আর রিক্সাওয়ালাকে 5 টাকা দিয়ে বলল, সোজা বেলুড় মঠে যাও। মাঝপথে মহারাজকে কোথাও নামতে দেবে না। এক বাড়িতে ভিক্ষা নিচ্ছি, ভদ্রমহিলা রুটি আর আলুর তরকারি দিচ্ছেন। পাশেই তার বাচ্চা ছেলে চকোলেট খাচ্ছিল। মাকে দেখল কিছুক্ষণ, পরে আমার দিকে তাকালো। হঠাৎ ছুটে এসে পকেট থেকে একটা চকলেট দিল আমার ঝুলিতে। ভদ্রমহিলা, কি করছো বলে চেঁচিয়ে উঠতেই বাচ্চাটি অম্লান বদনে বলল, আমিও ভিক্ষা দিচ্ছি। তার দিকে তাকিয়ে আমি হাসি মুখে থ্যাংক ইউ বলতে বাচ্চাটি হতভম্ব হয়ে আমাকে দেখল কয়েক সেকেন্ড। তারপর মার উদ্দেশ্যে বলল, মাম্মি ভিখারি ইংরেজি বলছে। মা লজ্জিত। একদিন ভিক্ষার শেষে বেলুড় মঠে ফিরে আসছি। একটা গলিতে ঢুকতেই একজন ভদ্রমহিলা থামালেন আমাকে। বললেন, একটু দাঁড়ান, ভিক্ষা দেব। তাকে বললাম, আজ আর ভিক্ষা নিতে পারবো না, 5 বাড়ি হয়ে গেছে। তিনি করুণ মুখে বললেন, 2 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি, আপনারা কেউ এলে ভিক্ষা দেব। কেউ না আসায় ভগবানের কাছে খুব প্রার্থনা করছিলাম যেন কেউ আসেন। আপনি এলেন, আর আমার ভিক্ষা নেবেন না? তিনি প্রায় কেঁদে ফেললেন। আমি অপ্রস্তুত। বললাম, নেব, ভিক্ষা নিয়ে আসুন। মঠে যখন ফিরলাম ভিক্ষার শেষে, তখন ঝোলার অবস্থা খুবই খারাপ। ডাল চুঁয়ে পড়ছে, ভেতরে ফুলকপির ঝোলে মিশে বেগুন ভাজা নিস্তেজ। রুটিগুলির এক পাশে দই লেগে আছে, অন্য পাশে চাটনি। খিচুড়ি আর পায়েস একসাথে মিশে গিয়ে অদ্ভুত অবস্থা। শুক্তোর ঝোলে জিলিপি পড়ে ভেঙে গেছে। 12টা নাগাদ আমরা সবাই ফিরে এলাম ভিক্ষা থেকে। মঠে লেগেট হাউসের কাছে বিশ্রাম করতে লাগলাম। 3 দিন ফাঁকা জায়গায় বসেই খেতে হবে, কোনো ঘরে নয়। সবার ঝুলি থেকে ভিক্ষান্ন নিয়ে একসঙ্গে রাখা হলো বিশাল গামলায়। সব কিছু মাখামাখি হয়ে একাকার। সেদ্ধ চাল, বাসমতি, আতপ চালের ভাত, মুগ, ছোলা, মুসুরি ডাল, ঝোল চচ্চড়ি, শাক, সেদ্ধ ভাজা, সন্দেশ, আচার, শুক্তো, পায়েস, সব মিলেমিশে মহাপ্রসাদ। হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হলো সব। হ্যাঁ, এর নাম মহাপ্রসাদী। খাবার ঘরে সাধুরা বসে অপেক্ষা করছেন। মহাপ্রসাদ আগে খেয়ে পরে দৈনন্দিনের খাবার। প্রেসিডেন্ট মহারাজ, অন্যান্য প্রধান মহারাজরা সবাই অপেক্ষা করছেন এর জন্য। শ্রী রামকৃষ্ণ বলতেন, ভিক্ষার অন্ন শুদ্ধ অন্ন। বাইরে গাছের নিচে লাইন করে আমরা নবীন সন্ন্যাসীরা বসে গেলাম। শালপাতায় পরিবেশন করা হলো মহাপ্রসাদ। আমরা
ক্লান্ত, ক্ষুধার্ত। তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। কি খাচ্ছি, কেমন স্বাদ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। খিদে লাগলে সবই অমৃত। লেখাটা যতবার পড়ি ততবারই মন ছুঁয়ে যায়, তাই আবার সকলের সঙ্গে ভালো লাগাটা ভাগ করে নিলাম।